তারপর চুপচাপ তার স্বামীর কাছে যায়। সিদ্ধান্ত নেয় আপাতত কাউকে কিছু বলবে না। বাকি রাত নিঃশব্দে চোখের পানি ফেলে। সকালের দিকে পুষ্পের জ্বর চলে আসে। সারা শরীরে কালচেটা দাগ পড়ে গেছে। আজকে ঢাকা থেকে দেখতে আসবে, এই অবস্থায় কিভাবে দেখাবে? রোকসানার জ্বর আর ব্যথায় ওষুধ খাইয়ে দিলেন। 9টার দিকে শিলা আসে। রোকসানা শিলাকে দেখে বলল, শিলা, পুষ্প আজকে কলেজে যাবে না। কেন চাচি? রোকসানা অংশ ধুয়ে নিতে নিতে বলে, সাফিনকে দেখেছ না? সাফিনের পরিবার আজকে পুষ্পকে দেখতে আসবে। শিলা চমকে রোকসানার দিকে তাকায়, তারপর বলে, কিন্তু চাচি, আজকে তো কলেজে রেজিস্ট্রেশন করা ডেট, একটা সিগনেচার লাগবে। পরে দিলে হবে না? না চাচি, আজকেই দিতে হবে। আজকে মেহমান না আসলে রোকসানা নিজেই পুষ্পকে কলেজে নিয়ে যেত, কিন্তু নতুন মানুষ আসবে, হরেক রকমের রান্না করতে হবে। তাই শিলাকে বলল, শিলা, পুষ্পের তো জ্বর, তুমি নিয়ে যাও। কাজ শেষ হলে একটা রিক্সা করে দিও। আচ্ছা চাচি। পুষ্পর রুমে গিয়ে পুষ্পর অবস্থা দেখে শিলা মৃদু আর্তনাদ করে। পুষ্প শিলাকে দেখে সব খুলে বলে। শিলা তখনই শিমুলকে SMS করে জানায় পুষ্প দেখা করবে কলেজে যাওয়ার পথে। শিমুল আর তিয়াস ক্লাবে বসেছিল। সব ছেলেপেলে মিছিলে পাঠিয়েছে। শিলার মেসেজ পেয়ে কপাল কুঁচকে যায়। দ্রুত পায়ে গিয়ে রাস্তার সামনে দাঁড়ায়। কিছুক্ষণ পরে শিলা আর পুষ্প আসে। শিমুল অবাক হয়ে তাকিয়ে থাকে। বুকে সূক্ষ্ম ব্যথা অনুভব হয়। কালকে রাতেও তো সুস্থ ছিল, আজকে কি হলো যে হাঁটতে পারছে না? শিলাকে ইশারা করে ক্লাবের ভিতরে আসতে। শিমুল অফিস রুমে পুষ্পকে বসিয়ে শিলা আর তিয়াস বাইরে চেয়ারে বসে পড়ে। শিমুল এক নজরে পুষ্পর দিকে তাকিয়ে আছে। এগিয়ে গিয়ে পাশে দাঁড়ায়। কি হয়েছে? পুষ্প নিঃশব্দে কাঁদে। শিমুল হাত ধরে দাঁড় করাতে নিলে পুষ্প কেঁদে ওঠে। শিমুল ওড়না সরিয়ে হাত দেখে বলল, এগুলো কি পুষ্প? আম্মা সব জেনে ফেলেছে। কিভাবে? রাতে এসে রুমে পাইনি, আমি তখন বাইরে ছিলাম। শিমুল চোখ বুলিয়ে বলল, সারা শরীরে মেরেছে? হ্যাঁ। জামার ওপর দিয়ে যতটুকু দেখা যায় দেখে শিমুল বলল, তোর মা কি মানুষ? এভাবে কেউ মারে? পুষ্প শিমুলের সান্নিধ্যে এসে যেন আরো গলে যায়। কেঁদে কেঁদে বলে, আমি আপনাকেই ভালোবাসি, আপনাকেই বিয়ে করব, সাফিনকে না। শিমুল খুব সাবধানে পুষ্পকে নিজের বুকে নেয়। তুই আমার জান, আর কেউ নিতে পারবে না। পুষ্প শিমুলের বুকে মাথা রেখে শান্তি পায়। আমাকে বিয়ে করবেন? শিমুল পুষ্পর মুখে হাত রেখে বলল, কি করবি? চল তাহলে। পরে। পুষ্পকে সামনে দাঁড় করিয়ে দেখে তার ছোট্ট ফুলের গায়ে প্রতিটা আঘাত তাকে কষ্ট দিচ্ছে। পুষ্প শিমুলের চোখের পানি অস্তিত্ব লক্ষ্য করে। শিমুল পুষ্পের কালশিটে দাগে অনেক অনেক চুমু খেয়ে বলল, এভাবে কেউ মারে? পাগল টাগল নাকি? আমি কি কথা বলবো? পুষ্প শিমুলের দিকে তাকিয়ে থাকে। শিমুল আবারও পুষ্পকে বুকে নেয়। কালো দাগে আলতো করে চুমু খেয়ে বলল, আমি তোর আব্বার সাথে কথা বলে নেব। পুষ্প তখনও শিমুলের চোখের দিকে তাকিয়ে আছে। শিমুল চোখের পাতায় চুমু দিয়ে বলল, খুব খারাপ লাগছে জান। পুষ্প ঠোঁট উল্টে বলল, আপনি ভালোবাসলে সব সইতে পারবো। শিমুল তাকিয়ে থাকে তার ফুলের দিকে। কতটা যন্ত্রণা পেয়েছে মেয়েটা। আর কয়টা দিন, তারপর একদম কাছে নিয়ে আসবো। শিমুল গলা উঁচিয়ে তিয়াসকে ডাকে। তিয়াস আসলে বলে, বাজার থেকে ব্যথার অয়েন্টমেন্ট নিয়ে আয় জলদি। তিয়াস চলে গেল। পুষ্প বলল, এসব লাগবে না। আমার লাগবে। তারপর আবারও পাগলের মতন পুষ্পর শরীরে হালতো আদরে যেন ব্যথা কমানোর বৃথা চেষ্টা করে। পুষ্প চোখ বন্ধ করে ভাবে, খুব ভালোবাসি শিমুল ভাই। সরি যে জান, খুব ব্যথা হচ্ছে। শুষ্ক মুখে হেসে পুষ্প বলল, আপনি আদর করলে সব ব্যথা পালিয়ে যায়। শিমুল ফ্যাল করে তাকিয়ে থাকে। এত ভালো কেন মেয়েটা? পুষ্পর কপালে ফোলাটা দেখিয়ে বলল, এখানে একটা চুমু দিন না। দুপুরে শিমুল মিজান শেখের হোটেলে যায়। দুপুরের সময় মানুষ হুড়মুড়িয়ে ভাত খেতে আসছে। মিজান শেখ ক্যাশে বসে আছে। শিমুলকে দেখে তাকায়। চেয়ারম্যানের ছেলে, তার উপরে ছাত্রলীগের সভাপতি। এলাকায় বেশ দাপটে তার। রাগী একরোখা অতিরিক্ত ধূমপান করা শিমুলকে তার খুব বেশি একটা পছন্দ না, কিন্তু সামনাসামনি ভালো ব্যবহার করে। বাজারে হোটেল চালায়, নেতাদের তোষামত না করলে কিভাবে হবে? শিমুল এগিয়ে গেল। মিজান শেখ বলল, কালুর শিমুল বাবা আসছে, খাওন দে জলদি। শিমুল টেবিলে না বসে মিজান শেখের পাশের চেয়ারে বসে। কিছুক্ষণ চুপ থেকে কথা গুছিয়ে নেয়। আজকের এখানে আসার আগে অনেক ভেবেছে। তার মনে হয়েছে ঝামেলা করার চেয়ে আগে পুষ্পর বাবার সাথে কথা বলাই ভালো। মিজান শেখ বলল, বাবা কি দিয়ে ভাত খাবে বলো? শিমুল মাথা নেড়ে বলল,
চাচা ভাত খেতে আসেনি। চাচা, আমাকে বাবা থেকে জামাই বাবা বানানো যায় না? শিমুলের কথা শুনে মিজান শেখ স্তব্ধ হয়ে যায়। জামাই বাবা মানে? পুষ্পকে বিয়ে করতে চায়? তিনি মাথা নেড়ে বললেন। কি বললে বুঝলাম না। শিমুল মাথাটা নিচু করে গোপনের শ্বাস নেয়। নিজের বিয়ের কথা নিজেই বলতে কেমন যেন লাগছে, তারপরেও বলতে হবে। পুষ্পকে নিজের করে নিতে হবে। পুষ্পর কথা বলছিলাম। মিজান অবাক হয়ে সামনে বসা তেজি ছেলেটার দিকে তাকিয়ে থাকে। কই শিমুল আর কই পুষ্প। দুজনের বয়স, পরিবার সবকিছুই অসাদৃশ্য। তারপরে কি কঠিন আবদার। মিজান শেখের মুখের আদল মুহূর্তেই শক্ত হয়ে যায়। গম্ভীর গলায় বলে, কি বলছিস, সব মাথা ঠিক আছে? শিমুল সোজা হয়ে বসে বলল, জি। মিজান শেখ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। কোনোভাবে তার নিষ্পাপ মেয়েকে এমন রাগী চন্ডাল ছেলের কাছে দিয়ে দেয়া যাবে না। এটা কোনোভাবে সম্ভব না শিমুল। শিমুলের কপাল কুঁচকে যায়। কেন সম্ভব না? তুমি ভালো বুঝো, কেন সম্ভব না। আমি বুঝে আপনার কাছে আবদার করেছি। তোমার বয়স আর পুষ্পর বয়সের পার্থক্য দেখেছো? মনের মিল থাকলে বয়সের পার্থক্য দিয়ে কি হবে? এটা সম্ভব না। শিমুল ঠোঁট চেপে হাসে। আপনার মেয়ে বলেছে আজকে যারা দেখতে আসবে পুষ্প সে ছেলেকে বিয়ে করবে না। মিজান শেখ অবাক হয়ে তাকিয়ে থাকে। তার মেয়ে বলেছে মানে? তারপর বিস্মিত নয়নে শিমুলের দিকে তাকালে শিমুল বলে, পুষ্প আর আমি আমরা দুজন দুজনকে ভালোবাসি, সুতরাং পুষ্পকে আমি বিয়ে করব। মিজান শেখ অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। শিমুল আবার বলে, আজকে যারা আসবে বলে দিবেন যে এখন বিয়ে দিবেন না। আমি তোমার কাছে মেয়ে কখনোই দেব না। শিমুল মাথা নেড়ে বলে, কেন বুঝেন না চাচা? আমার কাছে আপনার মেয়ে সুখে থাকবে। মিজান শেখ কিছু না বলে চুপ করে তাকিয়ে থাকে। শিমুল মিজান শেখের হাত ধরে বলল, চাচা, আপনার মেয়েকে আমি খুব ভালোবাসি, রানীর মতো করে রাখবো। যে ছেলে রাজনীতি করে, যার পদে পদে শত্রু, তার কাছে আমি মেয়ে কখনোই বিয়ে দিব না। চাচা, এগুলো কোনো ব্যাপার না। শিমুল এসব নিয়ে আর একটা কথাও না। শিমুল ভাবে তার কথাগুলো কি বেশি করা হয়ে গেল। আসলে সব জায়গায় এমন লেকচার দিতে দিতে কখন যে লেকচার চলে আসে খেয়াল থাকে না। সে উঠে দাঁড়ায়, মিজান শেখের দিকে তাকিয়ে বলল, চাচা, আমাদের সম্পর্কের কথা শুনে পুষ্পকে আবার মাইটেন না। আর যা বললাম মনে রাখবেন, পুষ্পকে আমি বিয়ে করব। মিজান দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে। শিমুল তার মতন চলে যায়। রেখে যায় এক বাবার বুক ভরা হাহাকার। মিজান পুষ্পকে নিয়ে এমন কথা কখনো আশা করেনি। পুষ্পকে পাখির মতন উঠতে দিয়েছিল। দুপুর 2টায় ঢাকা থেকে সবাই আসে, সাথে আসে মুন্নি। পুষ্পর প্রচন্ড জ্বর আর ব্যথা নিয়েও সবার সাথে হাসি মুখে কথা বলে। ব্যথার দাগ ঢেকে রাখতে ফুল হাতা জামা পরে নেয়। সাফিনের মুখ থেকে হাসি সরছে না। সবাই রাজি, পুষ্পও রাজি। এবার বুঝি পুষ্প তার হয়েই গেল। মিজান শেখ আসেন তার কিছুক্ষণ পরে। পুষ্পর দিকে একবার তাকিয়ে রাগে শরীর রিরি করে ওঠে। মেয়েটা কার সাথে জড়িয়ে গেল? সেই তখন থেকে মাথাটা প্রচন্ড ঘুরছে। প্রেশারটা বোধহয় বেড়ে গেছে। কাউকে কিছু বলল না, সবার সাথে হাসি খুশি মুখেই কথা বলে। পুষ্পকে সাফিনের বাবা মায়ের খুবই পছন্দ হয়। তাছাড়া ছেলের যেহেতু এত পছন্দ, তাহলে আর অমত করার প্রশ্নই আসে না। ওনারা জানায় সামনের শুক্রবারে সাফিনের দাদি আর বোন আসলেই ফাইনাল ডেট করা হবে। মাগরিবের সময় সবাই চলে যায়, শুধু মুন্নি থাকে। পথে হঠাৎ করে সাফিনদের সিএনজি নষ্ট হয়ে যায়। সিএনজি ড্রাইভার নেমে ঠিক করার চেষ্টা করে, সাথে সাফিনও নামে। তখনই বাইক এসে সাফিনের কাছে থামে। সাফিন শিমুলকে দেখেই চিনে ফেলে। সেদিনের উগ্র ছেলেটাই এটা। শিমুল এগিয়ে এসে কাছে দাঁড়ায়। কেমন আছেন? সাফিন অবাক হয়ে যায়। দুজনের পরিচয় হয়নি যে ভালো মন্দ জিজ্ঞাসা করার কোনো দরকার আছে। সে চুপ করে থাকে। শিমুল আবার বলে, পুষ্পদের বাড়িতে গিয়েছিলেন? জি। শিমুল সোজা ছাপটা বলে, আমি আর পুষ্প একে অপরকে ভালোবাসি। আমাদের রাস্তায় আসলে পেটের নাড়ি ভুড়ি বের করে হাতে ধরিয়ে দেব। সাফিন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। ছেলেটা ঠান্ডা মাথায় হুমকি দিচ্ছে। শিমুলের এলাকায় কোনো কথা বলে লাভ নেই, তাই সাফিন কথা না বাড়িয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। সাফিনের এই নিরুত্তর থাকা শিমুলের সহ্য হয় না। শক্ত হাতে সাফিনের শার্টের কলার ঠিক করে বলে, ফোন করে জানিয়ে দেবেন আপনি বিয়েটা করবেন না। এখনই ফোন করেন না, করেন। সাফিন আর চোখে বাবা মায়ের দিকে তাকিয়ে মুন্নির নাম্বারে ফোন দেয়। ভাবি, আমি আপনার বোনকে বিয়ে করতে পারবো না। মুন্নি আটকে উঠে বলল, কেন? এমনি। এটা বলে ফোন কেটে দেয়। শিমুল বলে, গুড বয়। আর যেন এই এলাকায় না দেখি। শিমুলের ফুল তুলতে চাইলে শিমুল গাছের কাটা ফুটতেও সময় লাগবে না।
আর একবার কাটা ফুটলে যন্ত্রণায় মরা ছাড়া উপায় থাকবে না। সিএনজি ড্রাইভার হাতে 500 টাকার নোট দিয়ে শিমুল চলে যায়। শাবিনের খুশির জ্বরে ভাটা পড়ে, উচ্ছ্বাসে ফোলানো বুক হাহাকারে নেতিয়ে যায়। শিমুল চলে যাওয়ার পরে ড্রাইভার গাড়ি চালু করে। শাবিন বুঝতে পারে গাড়ি নষ্ট, এটাও শিমুলের ইশারাই ছিল। মুন্নি খুব আশা নিয়ে বলেছিল শাবিন পুষ্পকে খুব পছন্দ করে, এখন হঠাৎ না করে দেওয়াতে মুন্নি ঘাবড়ে যায়। এদিকে মিজান শেখের প্রেশার বেড়েই বিছানায় শুয়ে পড়েছে। রোকসানা মাথায় তেল পানি দিয়ে তেঁতুলের শরবত বানিয়ে খেতে দেয়। মুন্নি যখন এই খবর বলে তখন মিজান শেখ বুঝতে পারে এটাও শিমুলের গুটি নাড়ার চাল। না হলে পথেই কি এমন হলো যে না করে দিল। তিনি অসুস্থ শরীরে লাফিয়ে উঠে দাঁড়ায়, পুষ্পের সামনে 2 গালে 2টো থাপ্পড় দিয়ে বলল, বেশি বড় হয়ে গিয়েছিস। পুষ্পকে হঠাৎ আঘাত করায় ছিটকে পড়ে। মিজান শেখ থামে না, পুষ্পর পিঠে ধুমধাম করে কিল বসিয়ে দেয়। পুরুষ মানুষের জোরালো আঘাত পুষ্প সইতে পারে না, সে তার স্বরে চেঁচিয়ে ওঠে। মিজান শেখের গলায় তখন হুঙ্কার, এতই যখন প্রেম করার স্বাদ, আমাকে বলতি, আমি বিয়ে ঠিক করতাম। কি করলি এটা? সন্ত্রাসের খপ্পরে গিয়ে পড়লি, নিজেও মরবি, আমাদেরও মারবি। রোকসানা বুঝতে পারে মিজান শিমুলের ব্যাপারটা জেনে গেছে। মিজান আবার তেরে মারতে গেলে রোকসানা থামিয়ে দিয়ে গিয়ে আটকায়। আর মেরো না, কালকে অনেক মেরেছি। মিজান রোকসানার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, তুই কই থাকিস? তুই থাকলে তোর মেয়ে নোংরামি করে বেড়ায় কেমন করে? ওই ছেলের সাথে কিভাবে সম্পর্ক হলো? চোখ কই থাকে তোর? রোকসানা হতবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। বীর এত বছরে মিজান কখনো গায়ে হাত তোলেনি, আজকে মেয়ের জন্য মারলো। নিভে যাওয়া গলায় বলল, কালকে জানতে পেরেছি, আমিও জানি না। মিজানের সব রাগ যেন রোকসানার উপরে গিয়ে পড়ে। চুলের মুঠি ধরে বলল, মায়ারে কি বানাইছিস? তোর মায়া আর পোলা পায় নাই? আর পাইতে হবে বা কেন? বাবা মায়ের অপেক্ষা করা গেল না? রোকসানা লজ্জায় চিৎকার করতেও ভুলে যায়। মুন্নি আর পুষ্প মিজানকে ছাড়ায়। পুষ্প বলে, আব্বা আমারে ছেড়ে দাও। সাথে সাথে মিজান রোকসানাকে ছেড়ে পুষ্পর গলা টিপে ধরে। তুই আমারে আব্বা ডাকবি না, আমার পুষ্প মরে গেছে। যেই পুষ্প অনেক লেখাপড়া করে বড় অফিসার হওয়ার ইচ্ছে ছিল, সেই পুষ্প আর নেই। বলিষ্ঠ হাতের আঙুলের ছাপে পুষ্পের দম আটকে যায়। মুন্নি টেনে তার আব্বাকে সরায়। কালকের আঘাতের ব্যথায় এখনো তাজা। আজকের আঘাত পেয়ে পুষ্প পাখির মতন ছোট্ট নরম শরীর নেতিয়ে পড়ে যায়। আলমারির হাতল ধরে কোনো রকমে দাঁড়িয়ে থাকে। রোকসানা চুপচাপ চেয়ারে বসে আছে। পুষ্প সেদিকে তাকিয়ে গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছা করে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। মুন্নি মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মিজান শেখের শরীর কাঁপছে, মাথা ঘুরিয়ে আবার পুষ্পর দিকে তাকায়। কত স্বপ্ন ছিল মেয়েটাকে নিয়ে, তিনি তো বিয়েও দিতে চায়নি। রোকসানা জানে বিধায় এত চাপ দিচ্ছিল। আজকে শিমুলের বলা কথাগুলো মনে পড়ে, আবারও শরীরে রাগ তত্তর করে লাফিয়ে ওঠে। তাকে বলে কিনা পুষ্পকে না মারতে, কত সাহস তার মেয়ের উপর অধিকার খাটাতে আসে। আবার বলে কিনা বিয়ে করবে। বিছানায় থাকা টর্চ লাইট হাতে নিয়ে আবার পুষ্পর কাছে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই পুষ্প চুল টেনে পিঠে লাইট দিয়ে আঘাত করে। এবার যে আঘাতের পরিমাণ আরো বেশি, পুষ্প চুপ করে থাকতে পারে না, শব্দ করে আম্মা আম্মা বলে কেঁদে ওঠে। রোকসানা পাগলের মতন এসে মেয়েকে চাপটে ধরে বলে, কি করো, মেরে ফেলবা নাকি? বাপে মেয়ে মারা অমঙ্গল। মিজান রাগে কাঁপতে কাঁপতে বলে, মেরেই ফেলবো, এমন অবাধ্য সন্তান লাগবে না। পুষ্প তখন হাত দিয়ে তার পিঠ ডলে যাচ্ছে, এত ব্যথা মনে হচ্ছে মরে যাবে। মুন্নি তার আব্বার হাত থেকে লাইটটা নিতে নিতে বলল, কি শুরু করলে আব্বা? এবার মিজান মহিলাদের মতন কেঁদে ওঠে। কি শুরু করেছি? তোর বোন কি করে এগুলা? শিমুল আমাকে হোটেলে এসে হুমকি দিয়ে যায়। এই হুমকি ধুমকি শোনার জন্য মেয়ে জন্ম দিয়েছিলাম। আল্লাহ, আমি মরি না কেন? আল্লাহ, এত অবাধ্য সন্তান কিভাবে হলো? তারপর কেঁদে কেঁদে বলে, আমাকে তোর বোন বলে অফিসার হবে, মা বাপের দায়িত্ব নিবে, এই তার নমুনা? সন্ত্রাসের ঘরে গিয়ে লাঠি বেটা খেয়েই তো কুল পাবে না আর দায়িত্ব? মুন্নি, ওরে বের হয়ে যেতে বল। আর পুষ্প মরে গেছে। পুষ্প তার আব্বাকে খুব ভালোবাসে। ছোটবেলা থেকে সে বাবার আল্লাদি মেয়ে, যখন যা চেয়েছে তাই পেয়েছে। এখন তার আব্বার এই আহাজারি শুনে পুষ্পর মরে যেতে ইচ্ছা করছে। ব্যথা বেদনায় সয়ে ছলছল নয়নে তার আব্বার দিকে তাকিয়ে আছে। এই প্রথম তার আব্বা তার গায়ে হাত তুলল। মুন্নি মিজান শেখের মাথায় পানি ঢালছে, প্রেশার বেড়ে চোখ লাল হয়ে গেছে। রোকসানা পাশে বসে কাঁদছে, পুষ্পর দিকে তাকিয়ে বলে, সর্বনাশী রে, কি সর্বনাশ তুই ঘরে আনলি, আমার সুখের সংসারে আগুন লাগিয়ে ছাড়লি। পুষ্প চোখ বন্ধ করে শিমুলকে দেখে।
তার শিমুলকে সে খুব ভালোবাসে, অনেক বেশি, কিন্তু তার থেকেও তার আব্বাকে সে ভালোবাসে, সারা দুনিয়ার সবার চেয়ে বেশি ভালোবাসে। তার আব্বার কষ্ট তার সহ্য হচ্ছে না। পুষ্প ধীর পায়ে গিয়ে তার আব্বার পায়ের কাছে দাঁড়ায়। মিজান পুষ্পকে দেখে বলে, মুন্নি, ওরে এখান থেকে যেতেই বল। পুষ্প হঠাৎ করে মিজানের পা চাপটে ধরে ফুপিয়ে কেঁদে বলল, আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, আমি আর কখনো শিমুলের সাথে দেখা করব না। তোমরা যেখানে বিয়ে দেবে সেখানেই বিয়ে করব। আব্বা তুমি আর টেনশন কইরো না আব্বা। মিজান, মুন্নি, রোকসানা সবাই কাঁদে। পুষ্প মিজানের পা আঁকড়ে ধরে বসে থাকে। আব্বা আব্বা আমারে মাফ করে দাও, মাফ করে দাও আব্বা, আমি ভালো মেয়ে হয়ে থাকবো আব্বা, তোমাদের কথার অবাধ্য হব না। আজকে থেকে শিমুলের সাথে সব সম্পর্ক শেষ, আর দেখা করব না, কথা বলবো না, কথা দিলাম আব্বা। বাড়ির বাইরে থেকে তিয়াস শক্ত করে শিমুলের কোমর জড়ি আটকে রেখেছে। শিমুল ফুসে ফুসে বলে, তিয়াস ছাড়। তিয়াস হাতের বাঁধন শক্ত করে পিছনে টানতে টানতে বলে, না ভাই। 29 বছরের রাগে একরক্ষা শিমুলের বুকের ব্যথা হয়, পুরো ঠোঁট মৃদু কাঁপে, নাকের পাটাতন ফুলে, চোখের বর্ণ হয় লাল। পুষ্প শেষ কথাগুলো শুনে কিনা বুকটা চিনচিন করে ব্যথা করে, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা পানি। ফুপিয়ে ফুপিয়ে বলে, পুষ্প, তিয়াস পুষ্প কি বললো রে? মুন্নি পুষ্পর সাথে ঘুমাতে আসে। তাদের সবার সন্দেহ হচ্ছে পুষ্প আবার পালিয়ে যায় কিনা। পুষ্প সোজা হয়ে শুয়ে আছে, মোটেই কাঁদছে না। মুন্নি পাশ ফিরে বলল, সবাই তো ভালো চায় পুষ্প, আব্বা আমার উপরে রাগ করিস না। পুষ্প ভাবলিসীন ভাবে বলল, রাগ করি না আপা, আমারই ভুল ছিল। মুন্নি লাইট অফ করে ডিম লাইট অন করে, পুষ্পকে জড়িয়ে ধরে বলল, সাফিনরা আমার শ্বশুর বাড়ির মানুষ, তারা যদি এসব শোনে তাহলে আমাকে খুব কথা শোনায় বোন, তুই প্লিজ আর ওদিকে যাস না জানে। পুষ্প কাট কাট গলায় বলে, যাব না। মুন্নি আর কিছুক্ষণ এটা সেটা বলতে বলতে এক পর্যায়ে ঘুমিয়ে যায়। তার গাঢ় নিঃশ্বাসের শব্দ শুনে পুষ্প 2 ঠোঁট ফাঁক করে কয়েকবার ফুপিয়ে ফুপিয়ে শ্বাস নেয়। তারপর হঠাৎ করে ঠোঁট উল্টে কেঁদে দেয়। শব্দ হওয়ার ভয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে, কাঁদছে কিন্তু শব্দ হচ্ছে না, চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। নিঃশব্দের কান্না কি এত কষ্ট? পুষ্পর বুকে কি যন্ত্রণা! মনে হচ্ছে কেউ বসে বসে সুই দিয়ে খোঁচাচ্ছে। তার শিমুলকে ভুলে যেতে হবে, এটা ভেবেই পুষ্পর দম আটকে আসছে। ওই রাগী মানুষটাকে যে খুব ভালোবাসে, তাকে নিয়েই তো কত স্বপ্ন দেখা হয়ে গেছে। শিমুল যদি শোনে তার পুষ্প আর তাকে ভালোবাসবে না, কাছে আসবে না, তাহলে তো পাগল হয়ে যাবে। পুষ্প তো জানে রাগী মানুষটা তাকে কতটা ভালোবাসে। পুষ্প নিজেই তো বাঁচতে পারবে না। পুষ্প ভাবে, এখন কি হবে পুষ্পর? শিমুলকে ছাড়া এ জীবনে বেঁচে থাকা লাশ হয়ে যাবে। যতবার ভাবে শিমুলকে ভুলে যেতে হবে, ততবারই বুকে ব্যথা হয়। পুষ্প ছটপট করে বিছানা থেকে উঠে ফোড়ে বসে 2 হাত দিয়ে চুল টেনে ধরে। সারা শরীর ব্যথায় নীল হয়ে আছে। এত যন্ত্রণাও সুখের হতো যদি শিমুলটা তার হতো। সারা শরীর মরণ ব্যথায় নিয়ে পুষ্প হাতের উপর মাথা রেখে ফ্লোরেই শুয়ে পড়ে। শিমুলকে ভুলে যাওয়া অসম্ভব। বিড়বিড় করে বলল, শিমুল দেখো না আমার কত কষ্ট হচ্ছে, তোমার ফুলটা কষ্ট পাচ্ছে। তুমি কই গো শিমুল, ওই শিমুল, কিভাবে বলবো তোমায়? এত ভালোবাসার মালা কিভাবে আমি ফিরিয়ে দিব? তোমায় ছাড়া বাঁচবো না, একদমই মরে যাব। এই এত এত বিষ ব্যথা নিয়ে তোমার ফুল বাঁচতে পারবে না, মরে যাবে, দেখে নিও। পুষ্প জানতেও পারল না জানলার ওপাশে তার শিমুল ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। তিয়াস রাস্তার পাশে চুপচাপ বসে আছে। শিমুলকে অনেক চেষ্টা করেছে বাড়ি নিতে, কিন্তু শিমুল এই জায়গা থেকে নড়ছেই না। রাত 2টো বেজে গেছে। শিমুলের দাদা মজিব হাওলাদার কয়েকবার ফোন দিয়েছে, শিমুল রিসিভ করেনি। দুনিয়ার সবকিছু বৃতৃষ্ণা লাগছে। সে কখন থেকে শিমুলের বুকটা চিনচিন করে ব্যথা করছে, নাকের পাটাতন ফুলে ফুলে চোয়াল হচ্ছে শক্ত, শ্বাস প্রশ্বাস চলছে দ্রুত গতিতে, হালকা কালচে ঠোঁট মৃদু কাঁপছে, গভীর চোখ দেখায় ছলো ছলো। পুষ্পকে করা প্রতিটা আঘাত, পুষ্পর করা আর্তনাদ শিমুলের অন্তর পুড়িয়ে দিয়েছে। বুকটা হয়ে গেছে রক্তাক্ত। কালকে থেকে পুষ্প শুধু মার খেয়েই যাচ্ছে। এই এতটুকুনো শরীরে এত মার সহ্য হচ্ছে, কষ্ট পাচ্ছে না? শিমুল পুষ্পদের বিল্ডিং এর দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়ায়, বিড়বিড় করে বলে, জান, তোর কি খুব কষ্ট হচ্ছে? ব্যথা হচ্ছে? আমারও ব্যথা হচ্ছে। তোর সব ব্যথা আমার হোক, তাও তুই কখনো ছেড়ে যাস না। কিন্তু তুই যে বললি সব শেষ করে দিবি। পুষ্প, কিভাবে বললি আমাকে ভুলে যাবি? একবারও ভাবলি না আমি তোকে ছেড়ে থাকতে পারবো না? তুইও কি মনে করিস রাগী শিমুল ভালো না?
পাষাণ, সন্ত্রাস। সবাই রাগে শিমুলকেই দেখে, কেউ শিমুলের ভেতরের নরম তুলোটা দেখে না। মিজান শেখের উপর তার খুব রাগ হয়। এভাবে মারতে হয়? জোর করিয়ে ইমোশনাল টর্চার করে ঠিক পুষ্পর মুখ থেকে না বের করলো। শিমুল সিদ্ধান্ত নেয় কালকেই সকালেই তার আব্বাকে পুষ্পর কথা বলে মিজান চাচার কাছে বিয়ের প্রস্তাব পাঠাতে বলবে। পুষ্প ভুলে যাবে বলুক আর যাই বলুক, শিমুল কি বললেই ভুলে যাবে? ছেড়ে দিবে? এত সস্তা? এত বছরের অপেক্ষা কি বৃথা যাবে? কখনো না। তার শিমুল গাছের যে ফুল ফুটেছে তা এত সহজে নিতিয়ে পড়তে দিবে না। শিমুল চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। একটু যদি দেখতে পেত। শিমুল হেঁটে তিয়াসের কাছে যায়। তিয়াস, দেখা করার ব্যবস্থা করে দিতে পারবি? তিয়াস উঠে দাঁড়ায়। এখন কিভাবে দেখা করবি? এমনি কত মার খেয়েছে, এখন যদি তোকে দেখে তাহলে আরো মারবে। শিমুল বোঝে কিন্তু মনটাকে বোঝাতে পারে না। এত বড় ছেলের এই পাগলামি মানায় না। কিন্তু সে যে প্রেমিক, প্রেমিকের বয়স দেখে তো আর পাগলামি আসে না। প্রেমিকের মন যে বড়ই অবাধ্য। ইতিমধ্যে শিমুল 4 প্যাকেট সিগারেট শেষ করে ফেলেছে। বুকটা এত পুড়ছে, শিমুল হাত দিয়ে মাথার চুল খামচে ধরে। রাত 3টার দিকে বাড়ি যায়। বিছানা শুয়ে চোখ বন্ধ করে পুষ্পর মুখটা দেখে। শিমুল শান্ত হয়ে শুয়ে অশান্ত মন নিয়ে সকাল হবার অপেক্ষায় থাকে। মুজিব হাওলাদার কানে মন্টুর কথাটা ঠিক দেয়। সন্ধ্যায় এসে বলে, দাদা একটা কথা ছিল। মন্টুর কথা ছিল মানেই গুরুত্বপূর্ণ কথা। মুজিব চোখ তুলে তাকালে বলে, শিমুল ভাইজান রাত করে খালি পশ্চিম পাড়া যায়। মুজিব হাওলাদারের কপাল কুঁচকে যায়। কেন যায়? তা যায় না, তাই আরো কয়েকদিন দেখছে। কালকে দেখা জিগানে কয় তিয়াসের কাছে যায়। মুজিব হাওলাদার কিছু না বলে তাকিয়ে থাকে। সারা দিন রাত শিমুল আর তিয়াস একসাথে থাকে। এত রাতে আবার দেখা করার কি কারণ থাকতে পারে? নাকি শিমুল মেয়ে ঘটিত কোনো কিছুতে জড়িয়ে গেছে? না, এবার শিমুলের বিয়ে নিয়ে আলাপ করা দরকার। বয়স তো কম আর হলো না। কয়েকদিন আগে নির্বাচনের কাজে শিমুলকে ঢাকা তাদের উপজেলার এমপি ইউসুফ আবদুল্লাহ সাহেবের কাছে পাঠিয়েছিলেন। তাগড়া সুদর্শন শিমুলকে এমপির খুব মনে ধরে। কথাবার্তায় শিক্ষিতের ছোঁয়া, কথার মাঝে তেজের রেশ বিদ্যমান। এই আলাদা ব্যক্তিত্বের অধিকারী শিমুলকে এমপির মতন লোক নিজের ভাগ্নির জন্য পছন্দ করে ফেলে। মুজিব হাওলাদারের কাছে ফোন করে কথাটা জানাতে দেরি করেননি। মুজিব হাওলাদার যেন হাতে আকাশের চাঁদ পায়। এমপির সাথে আত্মীয়তা করা মানে এলাকায় তাদের ক্ষমতা আরো পাকাপোক্ত হওয়া। সবসময় এমপির সুনজর থাকবে। তিনি সেদিনই তার ছেলে শওকত হাওলাদারের কাছে কথাটা বলে। শওকত হাওলাদার নিজেও বেশ খুশি। এর চেয়ে ভালো সম্বন্ধ আর হতেই পারে না। দুজনেই ভাবলেন নির্বাচনের পর কথা এগিয়ে নেবেন। কিন্তু এখন শিমুলের পশ্চিম পাড়ায় যাবার কথা শুনে মনে আলাদা চিন্তা দুলে যায়। মন্টুর দিকে তাকিয়ে বলে, পশ্চিম পাড়ায় কোনো মেয়েটাই আছে নাকি? মন্টু খানিক ভাবে, তারপর বলে, আছে, মিজানের মেয়ে পুষ্প আর তিয়াসের বোন শিলা। মুজিব হাওলাদার নাক ছিটকে বললেন, আমার ভাইয়ের নজরে এত খারাপ হয় নাই যে এমন ছোট লোকের মায়ের দিকে নজর দেব। উঁচু বংশের পোলা, নজর থাকবো চাঁদের উপর। কিন্তু রাতে যখন শিমুল বাড়ি ফেরে না, মোবাইল রিসিভ করে না, তখন মুজিব হাওলাদারের সন্দেহ হয়। সকালে শিমুল নাস্তার টেবিলের উপস্থিত হয়। সবার খাওয়ার শেষে তার আম্মা টেবিল গুছিয়ে নিচ্ছে। সারা রাত জেগে থাকার কারণে শিমুলের চোখ অসম্ভব লাল দেখায়। রাবিয়া কিছু বোঝার আগেই পিছন থেকে শিমুল মাকে জড়িয়ে ধরে। রাবিয়া ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, আমার আব্বা এত তাড়াতাড়ি উঠে গেছে? শিমুল মাথা নেড়ে বলল, আব্বা কই মা? ঘরে, টেবিলে বস, নাস্তা দিই। এখন নাস্তা করবো না, একটা জরুরি কথা বলি, শোনো। কি? শিমুল মুচকি হাসে, মাথাটা দুলিয়ে বলে, মা আমি বিয়ে করব। রাবিয়া বিস্ময়ে হাঁ করে তাকিয়ে থাকে। কয়েক বছর ধরে বিয়ের কথা বললেও এড়িয়ে গেছে, আর আজকে কিনা নিজেই বিয়ে করবে বলছে। ওনার মুখে হাসি ফুটে ওঠে। মেয়ে দেখবো? না মা, মেয়ে পছন্দ করে ফেলেছি। রাবিয়া অবাক হয়ে বলে, কাকে? শিমুল মায়ের দিকে তাকিয়ে বলে, পশ্চিম পাড়ার মিজান চাচার ছোট মেয়ে পুষ্প। রাবিয়া যেন আজকে অবাক হবার দিন। পুষ্পকে তিনি চেনে। তার বিয়ের উপযুক্ত ছেলে যে এমন ছোট মেয়ে পছন্দ করবে এটা ভাবেনি। মেয়ে তো খুব ছোট আব্বা। শিমুল মায়ের হাত ধরে বলে, আমরা দুজন দুজনকে পছন্দ করি মা। রাবিয়া চোখ বড় বড় করে তাকিয়ে ফিসফিস করে বলল, বলিস কি? শওকত হাওলাদার 7 নম্বর ওয়ার্ডের এক সমাবেশে যাচ্ছিলেন। শিমুল তার আব্বাকে দেখে ছুটে সামনে গিয়ে দাঁড়ায়। অকপটে সব কথা বলে দেওয়ায় শিমুলের নিজের আব্বার কাছে নিজেই বিয়ের কথা বলতে একটু লজ্জা লাগে। মাথা চুলকে বলল, আব্বা একটা কথা ছিল। শওকতের চোখে শিমুল খুব মূল্যবান। শিমুলের মাঝে নেতা হওয়ার সব লক্ষণ প্রস্ফুটিত, তাই তো নিজের হাতে গড়ছেন। শিমুল কিছু বলতে চায় শুনে সোফায় গিয়ে বসে। শিমুল সামনে দাঁড়িয়ে বলে, শওকত চোখ খোঁজ করে বলে, ভালো লাগে মানে কি?
আবার বিয়ে করতে চাই। শওকত হালদার চল শক্ত হয়ে যায়। এমপির ভাগিনার জন্য এই ছেলেকে পছন্দ করেছে, আর ও কিনা পছন্দ করে ভাতের হোটেলের মালিক মিজানের মেয়েকে। অবিশ্বাস্য। ভেবেছিলেন নির্বাচনের পর শিমুলকে সব বলবে, কিন্তু তার আগে যে ছেলে এমন ছোট লোকের মেয়েকে বিয়ে করার ইচ্ছা ব্যক্ত করে ফেলবে এটা ক্ষণক্ষরেও ভাবেনি। কিন্তু এখন উল্টোপাল্টা কিছু বললে শিমুলের মতন খ্যাপা সারকে রাগিয়ে নির্বাচন ভুন্ডুলে লাগাতে চায় না। নির্বাচনে শিমুল না থাকলে ব্যাপক ক্ষতি, তাই মাথা খাটিয়ে বলল, 4 দিন পরে নির্বাচন, এখন এই বিষয়ে কথা না বলে আমরা নির্বাচনের পরে কথা বলি। তোমার পছন্দ গুরুত্ব দেব, ঠিক আছে? তিনি এমনভাবে শিমুলকে বললেন যেন শুনে মনে হয় শিমুলের পছন্দের ওনার আপত্তি নেই। শিমুলের মনটা খুশিতে নেচে ওঠে, হাসি মুখে বলে, ঠিক আছে আব্বা। শওকত উঠে দাঁড়িয়ে বলে, আর কিছু বলবে? না। শওকত সামনে এগিয়ে যায়। তার আব্বা এই অথবতনের কথা শুনলে তুল কালাম করে ফেলবে। কপালে 2 ভাঁজ চিন্তার রেখা ঠেলে দূরে সরিয়ে দেয়। শিমুল তার আব্বার ছলচাতুরি কিছুই বুঝতে পারে না, ছুটে যায় তিয়াসের কাছে। রাবিয়া দূরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে। পুষ্প সারা রাত ঘুমায়নি, শুধু কেঁদেছে। কিভাবে ভুলবে শিমুলকে, এটাই মূল কারণ। অতিরিক্ত কান্নার ফলে চোখের পাতা ফুলে উঠেছে। সকালে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থাকে। মুন্নি এসে বলে, পুষ্প 9টা বাজে, উঠে যা। পুষ্প ধরপড়িয়ে উঠে বসে। 9টা বাজে, কলেজে যেতে হবে। মুন্নি বোধহয় বুঝতে পারে। সে বলল, আব্বা বলেছে তুই সপ্তাহখানেক কলেজে না যেতে। পুষ্পের চোখে আবার পানি জমে। কলেজে যাওয়ার পথে শিমুলকে শেষবার দেখার ইচ্ছাটা জেগে উঠেছিল। বালিশের কাছে রাখা ওড়না দিয়ে ফোলা চোখ ডোলে মুছে নেয়। মুন্নি সেদিকে তাকিয়ে বলে, এত কাঁদার কি আছে? এর চেয়ে ভালো বিয়ে দিব দেখিস। এর চেয়ে ভালো বিয়ে, কিন্তু সেখানে তো শিমুল থাকবে না। মৌমাছির মতন উড়ে উড়ে ভালোবাসা শেখাবে না। এত পাগল করা ভালো তো আর কেউ বাসবে না। পুষ্পর প্রথম প্রেমকলি তো সে শিমুলের নামেই লিখে দিয়ে ফেলেছে। তাহলে এর চেয়ে ভালো বিয়ে দিয়ে কি হবে? পুষ্প চোখ ভরে আবার পানি আসে। উঠে বাথরুমে যায়। বাথরুম থেকে এসে দেখে পুন্নি নেই। পুষ্প জানলা খুলে দেয়। শিমুল প্রায় জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আহ্লাদ করে এটা সেটা বলতো, কড়া চোখে তাকিয়ে শাসন করত। শিমুল গ্রিলের যেখানে হাত দিয়ে দাঁড়াতো, পুষ্প তার হাত সেখানে রাখে। তার পাগল অসহায় মন ভাবে সে শিমুলকে ছুঁয়ে দিতে পারছে। সামনে তাকিয়ে দেখে সিগারেটের অনেকগুলো ফিল্টার এখানে সেখানে পড়ে আছে। পুষ্পর হঠাৎ করেই মনে হয় রাতে শিমুল এসেছিল। এই সিগারেটগুলো শিমুলেরই খাওয়া। পুষ্প বুঝতে পারেনি। পুষ্প বিছানায় বসে ভাবে তার জীবনটাই উলটপালট হয়ে যাচ্ছে। তখনই মিজান হাতে রুটি নিয়ে আসে। পুষ্প বিছানায় বসে পুষ্পর সামনে রুটি ছুঁড়ে মুখে তুলে ধরে। পুষ্প তার আব্বার দিকে তাকিয়ে দেখে তিনি আলতো হেসে মেয়েকে খেতে ইশারা করছে। পুষ্প ভেবেছিল তার আব্বা বোধ হয় তার সাথে আর কথা বলবে না, কিন্তু এখন আর তার আব্বার মুখের হাসির দিকে তাকিয়ে মনে মনে আবার তার ভালোবাসার জীবন্ত কবর দেয়। এই জন্মে বাবা হাসুক, পুষ্প না হয় কাঁদলো। 9:30টার দিকে শিলা আসে কানে হেডফোন লাগিয়ে। সবাইকে বোঝাচ্ছে সে গান শুনছে। আসলে গান না, শিমুল ফোন দিয়ে লাইনে আছে। সে পুষ্পর সাথে কথা বলতে চায়। শিলা রোকসানা বেগমের সামনে এসে এক কানে হেডফোন খুলে বলে, চাচি পুষ্প কি কলেজ যাবে না? রোকসানা মাথা নেড়ে বলে, না। কেন? রোকসানা বলল, জ্বর ভালো হয় নাই। ও, তাহলে আমি একাই যেতে হবে, আমার দেখা করে যাই। এটা বলে আর কোনো দিকে না তাকিয়ে সোজা পুষ্প রুমে যায়। রোকসানাও পিছনে লুকিয়ে লুকিয়ে আসে। কাল রাতের কাহিনী তিয়া শিলাকে বলেছে। পুষ্প রুমে গিয়ে দেখে পুষ্প বিছানায় শুয়ে মুখের উপর ওড়না দিয়ে রেখেছে। শিলা মুখের ওড়না এক টানে সরিয়ে দেয়। পুষ্প নিঃশব্দে কাঁদছে। শিলা অবাক হয়ে বলল, আল্লাহ, কাঁদছিস কেন? চোখ মুখ খুলে কি অবস্থা করেছিস? মোবাইলের ওপাশ থেকে শিমুল সব শুনছিল। পুষ্প উঠে বসে বলল, তেমন কিছু না। কলেজ যাবি না? পুষ্প ঠোঁট মৃদু কাঁপে। শিলা আব্বা বলেছে কয়েকদিন কলেজে না যেতে। শিমুল বলে। শিলা এদিক ওদিক তাকিয়ে পুষ্পর দিকে মোবাইলটা বাড়িয়ে দিয়ে বলল, নে, শিমুল ভাই কথা বলবে। পুষ্পর মনে হলো কথা বলুক, আদর আদর কথা গায়ে মেখে সব ব্যথা জুড়িয়ে নিক। পরেক্ষণে বাবার হাসি মুখের চেহারা চোখে ভেসে ওঠে। নিজেকে সংযত করে মাথা নেড়ে বলল, না, কথা বলবো না। শিলা বলে, ভাই বলছে মাত্র 2 মিনিট। পুষ্প কানে হেডফোন লাগিয়ে বলে, হ্যালো। শিমুল চোখ বন্ধ করে অনুভব করে, ভালোবাসি। এই যে পাগল এইভাবে পাগলামি করে এটা তো পুষ্প সইতে পারে না। তারও চিৎকার করে বলতে ইচ্ছা করে, আমিও খুব ভালোবাসি। দরজায় কারোর ছায়া দেখা যাচ্ছে, তার মানে কেউ তাদের কথা শুনছে। সে গোপনে দম ফেলে বলল, আর কখনো ফোন দেবেন না, আজকে থেকে সব শেষ। শিমুল বলল, আমি মরে যাব। পুষ্প নিজেকে শক্ত করার চেষ্টা করে বলল, বললাম তো। সামনে এসে বল।
পুষ্প শিমুলের সামনে কখনোই যাবে না। শিমুল তো তার মায়ের বাক্স, কাছে গেলেই মায়ে আষ্টিপৃষ্টি জড়িয়ে নেবে। মাথা নেড়ে বলল না। শিমুল বলল, জান, প্রেমে এমন বাধা আসবেই, তাই বলে কি হাত ছেড়ে দিতে হবে? আমরা সব বাধা জয় করে নেব। পুষ্পর মন নরম হয়ে যাচ্ছে, ফুপিয়ে বলল, রাখি। শিমুল জলদি বলল, আমি আব্বাকে বলেছি, আব্বা নির্বাচনের পরে তোমাদের বাড়িতে যাবে। পুষ্পর কেন জানি বিশ্বাস হয় না। আপনার আব্বা আপনাকে মিথ্যে বলেছে। আপনাদের মতো বড়লোক আমাদের বাড়িতে আসবে না। আসবে। রাখি। আমার লক্ষ্মী সোনা, একবার দেখা করো, তারপর যা বলবা তাই হবে। প্লিজ জান। আহা, কি আদর! এই আদর মাখা মিষ্টি কথা থেকে বঞ্চিত হতে কার ইচ্ছা করে? পুষ্প আর চোখে দরজার দিকে তাকায়। ছায়াটা এখনো দাঁড়িয়ে আছে, তার বুকটা জ্বলে যাচ্ছে। এত যন্ত্রণা যদি তার আব্বা আম্মা দেখতো তাহলে এত কষ্ট দিত না। সে বলল, আর কখনো দেখা হবে না। শিমুলের গলা এবার কান্নার চাপে কেঁপে উঠল। এই, তুই কি চাস আমি মরে যাই? তাই চাস? শিমুলের কাপা কাপা গলা শুনে পুষ্পর বুকটা ব্যথায় ফেটে যায়। মরে যান, তারপরেও আর কখনো ভালোবাসবো না। শিমুল স্তব্ধ হয়ে মোবাইলটা কানে নিয়ে দাঁড়িয়ে থাকে। পুষ্প ফোনটা কেটে দেওয়ার সাথে সাথে দরজায় দাঁড়ানো মানুষটা আস্তে করে সরে যায়। পুষ্প বালিশে মুখ গুজে ঢুকরে কেঁদে ওঠে। পরিস্থিতি পুষ্পকে কি নিষ্ঠুর বানিয়ে দিয়েছে। পরিবারের মুখের দিকে তাকিয়ে তার শিমুলকে কি কষ্টটাই দিল। অথচ কেউ বুঝলো না পুষ্পর ভিতরটা জ্বলে ছারকার হয়ে যাচ্ছে। কেউ খবর নিল না প্রেমের ভাঙনে পুষ্প নিজেই টুকরো টুকরো হয়ে যাচ্ছে। শিলা দাঁড়িয়ে দেখে চোখের জলে শেষ হয়ে যাওয়ার উপন্যাসের শেষের পাতা। কিছু বলতে পারে না। মুন্নি চলে আসলে শিলা বাড়ি চলে যায়। 4 দিনে শিমুল ঘুম, খাওয়া দাওয়া সব ছেড়ে দেয়। কতভাবে পুষ্পর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু সব রাস্তা বন্ধ। রোকসানা আঠার মতন পুষ্পর সাথে লেগে থাকে। শিমুলের চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে, বলতে ইচ্ছা করে, পুষ্প, তোকে ছাড়া আমার দুনিয়া ভালো নেই। মরে যেতে ইচ্ছে করে। আমি মরে যাবো রে জান। তুই এমন করলি কিভাবে? বিপদে একসাথে লড়তাম, ভালোবেসে বাঁচতাম, বাঁচতে দিলি না আমাকে। নির্বাচনের দিন সন্ধ্যায় মুন্নি ঢাকা চলে যায়। তাকে বিদায় দিয়ে রোকসানা বাইরে দাঁড়িয়েছিল, আর পুষ্প ঘরে উদাস চোখে বসে আছে। তখন পাশের বাসার চাচি এসে বলে, রোকসানা, খবর শুনছ? চেয়ারম্যানের পোলার মরার অবস্থা, সদরের হাসপাতালে নিয়ে গেছে। বসন্তের কোকিল তার সুরেলা কণ্ঠ দিয়ে প্রেমের বার্তা বলে বেড়ায়। পুষ্পদের নারকেল গাছের ডালে বসে একটা কোকিল তার কুহু কুহু ডাকে চারপাশ মুখরতে করে দিচ্ছে। এই মধুর ডাক পুষ্পর মন আরো বিষিয়ে দেয়। অন্তরে কেরোসিন ঢেলে যেন আগুনের জ্বলন বাড়ি দিচ্ছে। পুষ্প বাথরুমে ফ্লোরে বসে মুখে ওড়না চেপে ধরে। এটা কি শুনলো? তার শিমুলের মরার অবস্থা কিভাবে হলো? কোনোভাবে কি শিমুল সুসাইড করতে চেয়েছিল? না, তার শিমুল এত অবুঝ না। তার শিমুল তো বুঝতার। আর এই দুনিয়ায় পুষ্পকে একা রেখে চলে যাবে কেন? পুষ্প ফুপিয়ে কেঁদে কেঁদে উপলব্ধি করলো শিমুলের কিছু হলে পুষ্প নিজেও মরে যাবে। পুষ্প পুরো খবর শোনেনি। রোকসানা শিমুলের কথা বলে হয়তো আগ্রহ দেখায়নি, তাই ওই চাচিও আর কিছু বলেনি। কিন্তু পুষ্প যে শুনতে চেয়েছিল, তার কলিজাটার কি হলো? শব্দ করা ছাড়া পুষ্প চিৎকার করে ওঠে। বুক আর গলা যেন ফেটে যাচ্ছে। দেয়ালে মাথায় আঘাত করে ফিসফিস করে বলল, আল্লাহ, শিমুলের যেন কিছু না হয়। শিমুলের কিছু হলে আমি মরে যাব। আমার শিমুল। পুষ্পর বুকে আগুন জ্বলছে। ইচ্ছা করছে ছুটে শিমুলের কাছে চলে যায়। মোবাইল করে যে খবর নেবে তার উপায় নেই রোকসানা। মোবাইল লুকিয়ে রাখে। পুষ্প নিজে নিজেই মাথা দুদিকে নাড়িয়ে বিড়বিড় করে বলে, আমি তো তোমাকে খুব ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না। রোকসানা পুষ্পর রুমে আসে। রুমে না পেয়ে বাথরুমে নক করে। পুষ্প গলা স্বাভাবিক করে বলল, আসছি আম্মা। পুষ্প উঠে দাঁড়ায়। চোখ মুছের সাথে সাথে চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। মনটাকে কোনো মতে বুঝাতে পারছে না শিমুল ঠিক হয়ে যাবে, আবার তার কাছে আসবে। উল্টোপাল্টা চিন্তায় দম আটকে আসে। পুষ্পর ইচ্ছা করে সে নিজেও মরে যাক। শিমুলের কিছু হলে সে সইতে পারবে না। তার চেয়ে ভালো পুষ্পই আগে মরে যাক। এখন কি অবস্থায় আছে কে জানে। পুষ্প ঠোঁট কামড়ে ধরে। কিছুক্ষণ পরে জিভে নোনতার স্বাদ পায়। ঠোঁট কেটে রক্ত ঝরছে। পুষ্প কোনো হেলদোল নেই হৃদয়ের রক্তক্ষরণের কাছে। এটা যে সামান্য। সে চোখে মুখে পানি দিয়ে রুমে যায়। পৃথিবীর বুকে পুষ্প এখন ভীষণ অসহায়। প্রিয় মানুষকে হারানোর ভয়ে কাতর। শিমুল সোজা হয়ে শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে আছে। চেহারায় ফ্যাকাশে দেখাচ্ছে। রাবিয়া বেগম পাশে বসে গুনগুনিয়ে কাঁদছে। শিমুল মাথাটা কাত করে মায়ের মুখের দিকে তাকায়। রাবিয়া দেখে বলে, আব্বা, তোর কি বেশি কষ্ট হচ্ছে?
শিমুল কিছু বলে না, তাকিয়ে থাকে। কিভাবে বুঝবে তার দেহের কষ্ট থেকে মনের কষ্ট বেশি গভীর? তারপরও মায়ের মুখের দিকে তাকিয়ে আলতো করে হাসার চেষ্টা করে বলল, না মা, এখন ভালো লাগছে। রাবিয়া শিমুলের মাথায় হাত বুলিয়ে দেয়। তার স্বামীর উপর খুব রাগ হয়। কি দরকার ছিল ওই রাজনৈতিক কাজে শিমুলকে জড়ানোর? প্রতিটা মুহূর্তে তার বুকটা ভয়ে হাহাকার করে। শিমুল চোখ বন্ধ করে শুয়ে থাকে। গত 4 দিন থেকে শিমুল ঠিক মতন খাওয়া ঘুম সব বাদ দিয়ে শুধুমাত্র পুষ্পর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই যোগাযোগ সম্ভব হয়নি। এত ভালোবাসা এইভাবে ভুলে যাবে কিভাবে? শিমুল পাগলের মতন হয়ে যায়, কিন্তু 1 মিনিটের জন্য পুষ্পর কথা বলে না। কথা বলার উপায় নেই যে। নির্বাচনের দিন শিমুল সবার সাথে একসাথে কেন্দ্রে ছিল, তবে মনে ছিল উদাসীন। সারা গায়ে হাহাকার মেখে দাঁড়িয়েছিল কেন্দ্রের বাইরে। যখন ফলাফল ঘোষণা করা হয় তখন তার আব্বা শওকত হালদার চেয়ারম্যান নির্বাচিত হয়। সবাই যখন আনন্দে উল্লাস করছিল তখন প্রতিপক্ষ দল লোক শিমুলের মাথা আর পেটে আঘাত করে বসে। রড দিয়ে মাথায় আঘাত করে আর ছুরি দিয়ে পেটে। শিমুল যে উদাসীন ছিল এটা বোধহয় তারা লক্ষ্য করেছিল, তাই তো বলিষ্ঠ দেহের অধিকারী শিমুলকে আঘাত করার সুযোগ পেয়েছে। তা না হলে শিমুলের হুঙ্কারে এইসব ছেলেপেলা পালিয়ে দিশা হারায়। মুহূর্তের সব আনন্দ চিৎকারে পরিণত হয়। চেয়ারম্যান ছেলেকে নিয়ে ছুটে হাসপাতালে। মাথায় আঘাত বেশি গভীর, কপালের বাঁ পাশে 5টা সেলাই লেগেছে। পেটে বেশি কাটতে পারেনি, তাই একটা সেলাই করেই দিয়েছে। কপাল আর পেটে থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সিটি স্ক্যান করে দেখা হয়েছে মাথার ভিতরে কোনো ক্ষতি হয়নি। কালকে সকালে ডিসচার্জ দেওয়া হবে। সবাই একে একে দেখা করে যাচ্ছিল। এত কষ্টের মাঝে পুষ্পর জন্য শিমুলের মন ব্যাকুল হলো। এইসব ব্যথা অতিক্রম করে বুকটা পুষ্প পুষ্প করে কেঁদে ওঠে। মনে মনে বলল, আমার এত কষ্ট হচ্ছে জান, তুই একবার খবর দিলি না। অথচ পুষ্প সারা রাত ঘুমাতে পারল না। কারোর কাছে কোনো খবর পাওয়ার উপায় নেই। শিলার সাথে যোগাযোগ কোনো ব্যবস্থা নেই। অসহায় হয়ে বসে থাকে। সেদিন দেখিয়ে ফেলার পরে রোকসানা এই বাইরের দিকে দরজায় তালা দিয়ে রাখে। তার শিমুল ঠিক আছে কিনা এটাও জানতে পারছে না। পাগলের মতন ফ্লোরে গড়াগড়ি খেয়ে কাঁদে, মাথার চুল টেনে ধরে রাখে। সকালে মিজান শেখ নামাজ পড়তে যায়। রোকসানা তখনও ঘুমে কাঁদা। পুষ্প আর কোনো উপায় না পেয়ে দেখে মনে সাহস নেই, এক ছুটে শিলাদের বাড়ির পথ ধরে। শিলা তখন ঘুমাচ্ছে। পুষ্প ডেকে তোলে। এত সকালে পুষ্পকে দেখে শিলা বুঝতে পারে আমি কালকেই যেতে চেয়েছিলাম। শিলার কাছে এসে পুষ্প শব্দ করে কেঁদে দেয়। পুষ্প, শিমুল ভাইয়ের কি হয়েছে? শিলা হাত ধরে পুষ্পকে বসাতে চায়। পুষ্প মাথা নেড়ে বলল, বসবো না, লুকিয়ে আসছি। শিমুল ভাইয়ের কি হয়েছে বল, ভালো আছে তো? পুষ্প বলতে বলতে শিলার হাত ধরে কাঁদে। শিলা তার হাতের মুঠোয় পুষ্পর হাতে কম্পন টের পায়। এই মেয়েটা আগেও শিমুলকে জমের মতন ভয় পেত, খুব অপছন্দ করত, আর এখন শিমুলের জন্য কত পাগল, কত কষ্ট সহ্য করছে। এটাই বুঝি ভালোবাসা? পাগল বানিয়ে ছাড়ে। ভোটার কেন্দ্রের শত্রুরা আঘাত করেছে। পুষ্পর মুখে খেলে যায় এক রাশ ভয়। বেশি? হ্যাঁ, ভাইয়া বললো মাথায় 5টা সেলাই লেগেছে। কবে বাড়িতে আনবে? আজকে আনার কথা। পুষ্প অনুনয় করে বলল, আমাকে একবার দেখা করার ব্যবস্থা করে দে প্লিজ। বেচারা অসুস্থ, কিভাবে দেখা করবে? ভালো থাকতে পাগলের মতো ঘুরেছে তোর সাথে দেখা করতে, তুই করিস না প্লিজ। আচ্ছা, ভাইয়াকে বলে দেখি কি বলে। যদি দেখা করে তাহলে আমি তোদের বাড়িতে যাব, আর দেখা না করলে যাবো না। আচ্ছা। পুষ্প আর দেরি করে না। শিমুল সুসাইড করেনি শুনে মনটা শান্ত হয়। পুষ্প শিমুল বেঁচে আছে। পুষ্প আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। জলদি বাড়ি যায়। ফজরের নামাজ পড়ে শিমুলের অসুস্থতায় 2 রাকাত নফল নামাজ পড়ে নাই। সারাটাক্ষণ জানলার ধারে বসে থাকে, কিন্তু শিলা আসে না। তাহলে কি শিমুল দেখা করবে না? পুষ্প কষ্ট কেউ বুঝলো না। কিছুক্ষণ পর শিলা আসে। জানলা দিয়ে চুপি চুপি বলে যায় দুপুর 3টায় শিমুল তাদের বাড়িতে আসবে। শিমুল তার রুমে বিছানায় শুয়ে আছে। 10টার দিকে তারা বাড়িতে এসেছে। শিমুলের মাথায় চিনচিন করে ব্যথা করছে, যার কারণে দাঁড়িয়ে বা বসে থাকতে কষ্ট হচ্ছে। এই এত কষ্টের মাঝে সুখের খবর হলো পুষ্প দেখা করবে। তার পাখি নাকি পাগলের মতন কেঁদেছে। পুষ্প তার দুঃখে কেঁদেছে। এটা শুনে শিমুলের অন্যরকম সুখ অনুভূতি হয়। তার খুব অসুস্থ লাগছে, কিন্তু তার ফুলের ডাকে সে সাড়া দিতেই হবে, না হলে শান্তি পাবে না। দুপুরে বাড়ি থেকে এক প্রকার লুকিয়ে বের হতে হলো। তিয়াস বাইক চালাচ্ছে আর শিমুল পিছনে বসে আছে। পুষ্প দুপুরে ভাত খেয়ে চুপচাপ ঘুমানোর ভান ধরে বিছানায় শুয়ে থাকে। রোকসানা এসে পুষ্পকে ঘুমিয়ে থাকতে দেখে নিজেও গিয়ে একটু শোয়। কিছুক্ষণ পর পুষ্প আস্তে করে উঠে বসে। চুপি চুপি পা টিপে বাড়ি থেকে বের হয়। এই প্রেম তাকে কত সাহসী করছে। শিমুলকে কাছ থেকে দেখার অদম্য ইচ্ছা মাথা খেয়ে ফেলছে। পুষ্প যখন শিলাদের বাড়িতে গিয়ে পৌঁছায় তখন শিমুল আসেনি। পুষ্প চুপচাপ শিলার রুমে বসে। মিনিট 5 মাঝেই বাইকের শব্দ শোনা যায়।
পুষ্পর বুকটা তখন কেঁপে কেঁপে জানান দেয় সুখ পাখির আগমন বার্তা। শিমুল তিয়াসের রুমে বসে। তিয়াস আর শিলার রুম পাশাপাশি। তিয়াস শিলার দরজা খুলে ওই রুমে যায়, আর পুষ্প এই রুমে আসে। শিমুল পুষ্পকে দেখে উঠে দাঁড়ায়। হঠাৎ করে বুঝতে পারে পুষ্পকে দেখে তার মনটা সুস্থ হয়ে গেছে। এই মেয়ের সাথে দেখা করার জন্যই কত পাগলা মেয়ে। পুষ্প দাঁড়িয়ে শিমুলকে দেখে, মাথায় ব্যান্ডেজ করা। শিমুল তার দিকে তাকিয়ে আছে। পুষ্পর বুকটা ভরে যায়। কালকে ওই খবরটা শুনে মনটা কত কি ভেবে ফেলেছিল। এখন শিমুল তার সামনে দাঁড়িয়ে। পুষ্পর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তারপর ছুটে গিয়ে শিমুলকে জড়িয়ে ধরে। আহা, এই বুক এত শান্তি কেন? দুনিয়ার সব শান্তি যেন শিমুলের বুকে জড়ো করা। পুষ্প কেঁদে কেঁদে বলে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। শিমুল দুহাত দিয়ে শক্ত করে পুষ্পকে নিজের বুকে মিশিয়ে নিতে চায়। তার গলার স্বরও কাঁপে। কেন? পুষ্প শিমুলের বুকে নাক ঘষে বলল, যদি হারিয়ে ফেলতাম। শিমুল অভিমানী গলায় বলে, মরে গেলেই ভালো হতো। সেদিন না বললি মরে যেতে? সেটা তো মন থেকে না। কই থেকে? পুষ্প কিছু বলে না। শিমুলের চোখের দিকে তাকিয়ে থেকে বলে, আমি ভেবেছিলাম আপনি কি না কি করে ফেলেছেন। শিমুল পুষ্পর মুখটা উপরে তুলে বলল, সুইসাইড। পুষ্প কিছু না বলে তাকিয়ে থাকে। শিমুল পুষ্পর দিকে তাকিয়ে বলে, আবার ফুলকে রেখে সুইসাইড করবো কেন? সুইসাইড কোনো সমাধান না। তাছাড়া আমার ভালোবাসায় আমার বিশ্বাস আছে। মাথায় আর কোথায় কেটেছে? শিমুল টি শার্ট উঠিয়ে পেটের ক্ষত দেখায়। তা দেখে পুষ্প আবার কাঁদে। শিমুলের মাথায় ব্যান্ডেজে হাত রেখে বলল, বেশি ব্যথা করছে জান? শিমুল পুষ্পর কপালে চুমু খায়। সত্যি করে বলি, এতক্ষণ চিন চিন করে ব্যথা করছিল। এখন আমার ফুলটার কাছে এসেছি, সব উধাও হয়ে গেছে। পুষ্প চোখ দিয়ে পানি পড়ে। এই ছেলেটা এত ভালো কেন? পাগলের মতন কেন ভালোবাসতে হবে? বেশি ভালোবাসলে যে হারিয়ে যেতে হয়, এটা কি শিমুল জানে না? আপনার কিছু হলে আমি মরেই যেতাম। কিছু হয়নি। পুষ্প ঠোঁট ফুলিয়ে তাকিয়ে থাকে। শিমুল আলতো হেসে ঠোঁট টেনে দেয়। শিমুল ভাই, আমরা বোধহয় আর এগিয়ে না গেলেই ভালো। শিমুল পুষ্পকে ছেড়ে দাঁড়ায়। আবার এক কথা, কেউ মেনে নেবে না। শিমুলের মাথা প্রচন্ড ব্যথা করছে। দাঁড়িয়ে থাকা কষ্টকর সে পুষ্পর হাত ধরে বলল, হাত ছাড়ার জন্য তো ধরিনি জান। হাত যেহেতু ধরেছি, শক্ত করে ধরে রাখবো, যেন আশেপাশে সব বাধা আমাদের হাতের বাঁধন ছাড়াতে না পারে। আমরা সবাইকে আমাদের ভালোবাসার জোরে মানিয়ে নেব। তুই ছেড়ে যাওয়ার কথা বলিস না, তাহলে আমি সত্যি মরে যাব। পুষ্প নিজেও তো শিমুলকে ছাড়া ভালো নেই। মাথা নিচু করে বলল, আব্বা মেনে নেবে না। আমি আছি তো, ঠিক সামলে নেব। তুই হাত ছাড়িস না, তুই আমার শক্তি। পুষ্প চুপ করে শিমুলের কথা শুনে। শিমুল তার ফুলের গালে হাত রেখে বলল, তুই ছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হয় জান। তোর কষ্ট হয় না? পুষ্প সত্যিটা স্বীকার করে। মাথা দুলিয়ে বলে, খুব কষ্ট হয়, দম আটকে আসে। শিমুল হাসি মুখে বলে, ভালোবাসি রে আমার বোকা ফুলরানি। পুষ্প আবারও শিমুলের বুকে মাথা রেখে বলে, আমিও খুব ভালোবাসি। তারপর থেমে বলে, শিমুল ভাই। শিমুল বলে, ভাইটাই বলবি না তো, ফিলিংস নষ্ট হয়। এখন থেকে শিমুল বলবি। এবার বল। পুষ্প খুব আস্তে করে বলে, শিমুল। শিমুল পুষ্পর মতন করে আস্তে করে বলে, কি জান? আমাকে আপনার বুকে লুকিয়ে নিন না। শিমুল এসে সত্যি সত্যি পুষ্পকে বুকে লোকানোর ব্যর্থ চেষ্টা চালায়। আর কখনো ছেড়ে যাওয়ার কথা বলবি না। এসব বললে আমার বুকে ব্যথা হয়, মাথা কাজ করে না, নিজেকে পাগল পাগল লাগে। মনে থাকবে? পুষ্প বলে, থাকবে। সেদিন কি খুব কষ্ট হয়েছিল তোর? পুষ্প বলে, কোন দিন? চাচা মারলো যে। পুষ্প হাসে। আপনাকে কাছে পেতে আরো মার খেতেও রাজি। আর কাউকে মারার সুযোগ দেব না। শিমুল পুষ্পর মুখে একটা একটা করে অনেক চুমু খায়। নিঃশ্বাস যখন বেসামাল তখন পুষ্পকে বলে, তোকে শুধু ভালোবাসতে ইচ্ছে করে। পুষ্প আবেশে চোখ বন্ধ করে থাকে। এই কয়দিনের কষ্ট যেন শিমুল শুষে নিয়ে নিচ্ছে। হাত বাড়িয়ে শিমুলের গলা আঁকড়ে ধরে, স্বল্প হাতের জোরে নিজের দিকে টানে। তারপর খুবই সাহস নিয়ে এই প্রথমবারের মতন আলতো করে শিমুলের হালকা কালচে ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। শিমুল পুষ্পর দেয়া পরশটা অনুভব করে, চোখে চোখ রেখে তাকায়। এই ছোট্ট একটা ছোঁয়া শিমুলের ভিতরে সুনামি বয়ে যায়। ঘন চোখে তাকিয়ে থাকে। পুষ্প আজকে মোটেও লজ্জা পায় না। পা উঁচু করে আবারও চুমু দেয়। এবার শিমুল মাথা নিচু করে একটু ছুঁয়ে দেয়। পুষ্প হাত দিয়ে আরো কাছে টানে। শিমুল পুষ্পর চোখের ভাষা পড়তে পারছে না। এই যেন অন্য নিঃস্বার্থ চোখ। শিমুল পুষ্পর নরম ঠোঁটের মাঝে নিজেকে হারায়। বিষাদের পরে মিলন সত্যিই মধুর।
পুষ্প চোখ বেয়ে গড়িয়ে পড়ে উত্তপ্ত পানি। এই এত এত ভালোবাসা ছেড়ে কি থাকা যায়? শিমুলের জন্য না হয় আরো কষ্ট সহ্য করবে, এমন পাগল পুরুষের ভালোবাসা উপেক্ষা করার সাধ্য তো তার নেই। 29 বছরের শিমুলের মনে হয় তার নরম ফুলের অধরের ছোঁয়ার মতন সুখকর বুঝি আর কিছু নেই। তখনই শিলা দরজা ধাক্কা দিয়ে বলে, পুষ্প, চাচি আসছে, বের হ। হঠাৎ শিলার ডাক শুনে দুজন ছিটকে দূরে সরে যায়। তখনও তৃপ্তির রেশ দুজনের মুখে। শিমুল পাগল করা চোখে তাকিয়ে থাকে। পুষ্প শিমুলের দিকে তাকিয়ে আবারও জড়িয়ে ধরে। আপনাকে ছাড়া বেঁচে থাকতে হলে যেন আমার মরণ হয়। শিমুল বলল, আমাকে নিয়েই বাঁচবি তুই, আর মরতে তো তোকে হবেই, সুখের মরণ। পুষ্প লজ্জায় মাথা নামিয়ে বলে, ঠিকমতো ঔষধ খাবেন। আচ্ছা। পুষ্প চলে যেতে নিলে শিমুল আবারও পিছন থেকে আঁকড়ে পুষ্পর পিঠে তার বুক মিশিয়ে নেয়। আবার কবে দেখা করবি? জানি না। শিলা তাড়া দিলে পুষ্প বেরিয়ে যায়। শিলার টেবিলে বসে দুজনের খাতা হাতে নেয়, এমন ভাব যেন লেখাপড়া করছে। রোকসানা দ্রুত গতিতে শিলাদের বাড়িতে আসে। ঘুম ভেঙে পুষ্পকে না পেয়ে কলিজায় মোচড় উঠেছে। তারপরে ছুটেছে শিলাদের বাড়ি। শিলার টেবিলে দুজনে বসে আছে। পুষ্প, রোকসানা শিলাদের উঠানে শিমুলের বাইকটা দেখে যা বোঝার বুঝে গেছে। পুষ্পকে বলল, কখন এসেছিস? পুষ্প বুকটা কাঁপে। 5 মিনিট হবে আম্মা। রোকসানা তীক্ষ্ণ চোখে পুষ্পর দিকে তাকিয়ে থাকে। পুষ্প মায়ের চোখে রাগের ঝলক দেখে শুকনো ঢোক গেল। কেন এসেছিস? পুষ্প মিথ্যা কথা গুছিয়ে বলল, কয়দিন কলেজে যাচ্ছি না তো, তাই পড়া নিতে এসেছিলাম। রোকসানার ভিতরটা রাগে ফেটে যায়। ইচ্ছা করছে পুষ্প চামড়া তুলে রোদে শুকিয়ে নিতে। কি সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলছে। রোকসানা কি এত বোকা? দাঁতে দাঁত চেপে বলে আসলি না? তুমি ঘুমিয়েছিলে আম্মা। শিলার আম্মা এসে পাশে দাঁড়িয়েছে। রোকসানা আর পরের বাড়িতে নিজেদের কথা বাড়াতে চাইল না। পুষ্পর দিকে ইশারা করে বলল, বাড়িতে চল। পুষ্প শিলার মুখের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে তার মায়ের পিছু পিছু বাহির হয়। শিমুল পাশের রুম থেকে মা মেয়ের সব কথা শোনে। পুষ্পর ভয় জড়ানো কণ্ঠ শুনে বলে, আর কয়টা দিন, তোকে আর ভয় পেতে হবে না পুষ্প, আব্বাকে খুব শীঘ্রই পাঠাচ্ছি। রোকসানা বাড়িতে গিয়ে পুষ্পকে ধরে। তুই আমাকে জন্ম দিয়েছিস নাকি আমি তোকে জন্ম দিয়েছি? পুষ্প মায়ের চোখের বর্ণ দেখে ভয় পায়। তার মাঝে আসল ব্যাপারটা ধরে ফেলেছে এটা বেশ বুঝতে পারছে। চুপ করে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। পুষ্প চুপ থাকা যেন ওনার আগুনে ঘি ঢালা। নিজেকে খুব চালাক ভাবিস? তুই গাছের পাতায় পাতায় চললে আমি ওই পাতার শিরায় শিরায় চলি। পুষ্প একদম নিশ্চুপ। তার আম্মা এত চালাক কিভাবে বুঝে গেল? লজ্জা করে না তোর? পুষ্প মাথা নিচের দিকে করে রাখে। তুই না তোর আব্বাকে কথা দিয়েছিলি, তাহলে আবার শিমুলের সাথে দেখা করতে কেন গেছিস? পুষ্প বলল, আমি শিলার কাছে গিয়েছিলাম আম্মা। রোকসানা জোর দিয়ে বলল, ওখানে শিমুল ছিল। পুষ্প প্রেমে পড়ে খুব ভালো মিথ্যা বলা শিখে গেছে। না ঘাবড়ে বলল, না, কেউ ছিল না। রোকসানা চিবি চিবি বলল, আমি অন্ধ না, চোখ আছে। পুষ্প আবার বলে, সত্যি আম্মা, আমি শিলার কাছেই গিয়েছিলাম। এত মিথ্যা বলতে পারিস? এই তোর লজ্জা নেই? পুষ্প কি বলবে মাথা এদিক ওদিক ঘুরিয়ে তাকায়। রোকসানা পুষ্পের এই নির্লিপ্ততা দেখে বলে, চেয়ারম্যানের ছেলের কাছে যাস তাই না? কিভাবে ভাবলি শিমুলের মতো ছেলে তোকে বিয়ে করবে? শরীর দেখে পাগল হয়েছে, বুঝেছিস? শরীর পাওয়ার জন্য এসব ভাওতাবাজি, অভিনয় করে মন গলায়, তারপর চাহিদা মিটে গেলে ছুঁড়ে ফেলতে একবারও ভাববে না। তোকে চিনবেও না, তখন কি করবি তুই? শিমুলের নামে এই নোংরা কথাগুলো পুষ্প সহ্য হলো না। সামনে দাঁড়ানো মহিলাটাকে শত্রু মনে হলো। তেরা গলায় বলল, শিমুল এমন না। শিমুল কেমন? পুষ্প কথা বলে না। রোকসানা বলে, এত বড় হয়ে গেছিস যে পুরুষের সান্নিধ্য লাগবে তাই না? নিজেই পুরুষ খুঁজে নিয়েছিস। নিজের মায়ের মুখে এমন কথা শুনে পুষ্পর খুব লজ্জা লাগে। কিছু বলার ভাষা খুঁজে পায় না। দাঁড়া, তোর বিয়ের ব্যবস্থা করছি। পুষ্প হঠাৎ করে ফুঁসে উঠে বলল, শিমুলকে ছাড়া কাউকে বিয়ে করব না। রোকসানা পুষ্পের চুল ধরে বলে, বিয়ে করে ভালোও বলবি। পুষ্প সমান তালে তর্ক করে, করব না বিয়ে। কি করবা? যা করা দরকার। আমাকে জোর করে বিয়ে দিতে চাইলে আমি বিষ খেয়ে মরে যাব, তাও শিমুলকে ছাড়া কাউকে বিয়ে করব না। রোকসানার রাগ আকাশ ছুঁয়ে যায়। নিজের মেয়ের এই অধঃপতন সহ্য হয় না। ইচ্ছা করে মেয়ের মাটি চাপা দিয়ে দিতে।
পুষ্পর চুলের মুঠি ধরে সজোরে দেয়ালের সাথে আঘাত করে। পুষ্প চিৎকার করে ওঠে। রোকসানা থামে না, পরপর 3টে আঘাত করে পুষ্পকে ছাড়ে। পুষ্প দেয়াল ঘেঁষে ফ্লোরে বসে পড়ে, হাত দিয়ে কপাল চেপে ধরে। কপাল কেটে রক্ত বের হচ্ছে। পুষ্প শব্দ করে কেঁদে দেয়। রোকসানা তখন বিছানায় পড়ে কাঁদছে। সব অভিযোগ পুষ্পের প্রতি। ওনার আহাজারিতে ঘর নীরব হয়ে যায়। পুষ্প ব্যথায় কাঁদতে ভুলে যায়। কপাল বেয়ে রক্ত পড়ে, অথচ পুষ্প মায়ের আহাজারি দেখছে। তার হঠাৎ করেই মনে হলো এই দুনিয়া বড়ই কঠিন, মরে গেলেই বুঝি শান্তি। শিমুল রাতে ঘুমাতে পারে না, সারা শরীর কেমন জ্বালা পোড়া করছে। পুষ্পকে মনে পড়ে, বুকটা অসহনীয়ভাবে জ্বলে। বারবার শুধু মনে হয় পুষ্প ভালো আছে তো। পুষ্প যে তাকে কত বেশি ভালোবাসে তা শিমুল বুঝে গেছে। আজকে পুষ্প নিজে থেকে শিমুলকে ছুঁয়ে দিয়েছে। যখন বারবার শিমুলকে আঁকড়ে ধরছিল, তখন শিমুলের ইচ্ছা করছিল ঠিক বুকে ঢুকিয়ে নিয়ে আসতে। মেয়েটা তার জন্য এত কষ্ট সহ্য করছে, এর বদলে যদি আল্লাহর নামে কবুল করতে না পারে তাহলে হবে না। পুষ্পকে ভালোবাসায় পূর্ণ করতে হবে, চোখের পানির দাম দিতে হবে। তা না হলে যে শিমুল প্রেমিক হিসেবে ব্যর্থ। শিমুল সকালে নাস্তার টেবিলে নাস্তা করতে যায়, উদ্দেশ্য পুষ্পর ব্যাপারে কথা বলা। শিমুলকে দেখে মজিব হাওলাদার বলে, দাদা একটা মেয়ে দেখেছি তোর জন্য। দাদার মুখে এমন কথা শুনে শিমুল চমকে যায়, মাথা ঘুরিয়ে তার আব্বার দিকে তাকায়। শওকত হাওলাদার নির্লিপ্তভাবে নাস্তা করছে। তার মানে পুষ্পের কথা তার দাদাকে বলেনি। সে তার আব্বাকে বলল, আব্বা আপনাকে কিছু বলেছিলাম। শওকত হাওলাদার শিমুলের দিকে তাকিয়ে বলল, তোমার মুখে এসব কথা যেন আর না শুনি। শিমুলের মুখের খাবার গিলতে ভুলে যায়। চোখের আকৃতি ইতিমধ্যে বড় আকার ধারণ করেছে। তার আব্বার দিকে তাকিয়ে বলল, কিন্তু আব্বা। শওকত হাওলাদার চায়ের কাপে চুমুক দিয়ে শিমুলের কথার মাঝেই বললেন, যা বলেছে সব ভুলে যাও। শিমুল অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। তার আব্বার কথা সে বিশ্বাস করেছিল, কিন্তু ওনার মুখে এখন উল্টো কথা। মজিব হাওলাদার বললেন, শিমুল কিসের কথা বলে শওকত? শওকত হাওলাদার বললেন, আপনার নাতির মনে রং লাগছে আব্বা, যেই সেই রং না, হোটেলের মালিক মিজানের মেয়ের বিয়ের রং। মজিব ভ্রু কুঁচকে শিমুলের দিকে তাকায়, আর শিমুল বিস্ময়ে নিয়ে তার আব্বার এমন কথাগুলো হজম করে। মিজান চাচারা গরিব না, মধ্যবিত্ত ফ্যামিলি, এমন অবজ্ঞা করে কথা বলতে হবে কেন? শওকত টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়, সাথে সাথে শিমুলও উঠে দাঁড়ায়। তার কণ্ঠে না চাইতেও তেজ চলে আসে। আপনি বলেছিলেন আমার ইচ্ছার গুরুত্ব দেবেন। জায়গায় কু জায়গায় পছন্দ করলে কি গুরুত্ব দিতে হবে? আমাদের বংশের একটা নাম আছে না, নাম অনুযায়ী জায়গা চাইতে হয়। পাশ থেকে শিমুলের বুবু পেশাকার বেগম বললেন, আর জায়গা পাইলি না? ছি ছি। মজিব হাওলাদার বললেন, ঢাকা যা ঘোরাফেরা করে আয়, এসব মন থেকে উড়ে যাবে। সবার কথাগুলো শিমুলের বিষের মতন লাগে। এমনিতেই পুষ্প খারাপ অবস্থায় আছে, এখন সবার কথাগুলো মাথায় লাগছে। গলার স্বর নমনীয় করার চেষ্টা করে সে তার আব্বাকে বলে, আমি পুষ্পকে বিয়ে করব, আপনি প্রস্তাব নিয়ে যান। শওকত হাওলাদার শান্ত গলায় বলেন, এসব আশা ছেড়ে দাও, এই মেয়েকে নিয়ে আর একটা কথাও বলবে না। শিমুল কিছু বলার আগে তিনি চলে যায়। মজিব হাওলাদার বলেন, তোর জন্য চাঁদের মতো মাইয়া পাইছি, বিয়েটা করে নে। সুন্দরী বউ ঘরে থাকলে আর কারো কথা মনে পড়বে না। শিমুল বুঝতে পারে ঘরের মানুষ কেউ তার পছন্দে খুশি না। দাদার কথা শুনে তেতে উঠে বলে, তোমার এত পছন্দ হলে তুমি বিয়ে করে নাও। শিমুল রুমে চলে যায়। নিজেকে অসহায় লাগছে। সমাজ, বংশ, অহংকার এসবের তোপে তার ভালোবাসা হারাতে পারে না। যে কোনোভাবে হোক পুষ্পকে তার করে নিবেই। এই সময় পেশাকার আসে, শিমুলকে বলে, ভাই সত্যি করে কত মিনা জানের বাড়িতে গিয়ে কিছু খাইছিলি? শিমুল অবাক হয়ে বলল, কি খেতে যাব? আমার মনে হয় তোরে খাবারের সাথে কিছু খাওয়াইয়া তাবিজ করেছে। তা না হলে হাওলাদার বাড়ির পোলা ওই বাড়িতে যাইবো কেন? বুবুর চিন্তা ভাবনা দেখে শিমুল অবাক হয়। রুম থেকে ঠেলে তার বুবুকে বের করে বলে, তোমার মন মানসিকতা এত নোংরা কেন? বিয়ে করব বলেছি, করবই, এত কথা মজা লাগে না, যাও। এলাকার ডাক্তার ডেকে আনা হয় শিমুলের সেলাই ড্রেসিং করার জন্য। উনি এসে কাজের ফাঁকে ফাঁকে অনেক কথা বলেন। এক পর্যায়ে বলেন, কালকে মিজান কাকার মেয়ের মাথাও কেটে গিয়েছিল, আমার কাছে নিয়ে আসছে সেলাই করার জন্য। বাবা কি শক্ত মেয়ে সেলাই করলাম, একটু পর্যন্ত করলো না, চুপ করে বসেছিল। শিমুল চমকে ওঠে। কিভাবে কেটেছে?
মিজান কাকা নিয়ে এসেছিল, উনিই বলল বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে কেটেছে। শিমুলের বুকটা দুমড়ে মুচড়ে হাহাকার করে ওঠে, বুকে রক্তকরণ হয়, নাকের ডগা অদৃশ্যভাবে কেঁপে ওঠে। নিজেকে খুব অসহায় লাগে। শিমুলের জন্য এত মার খাচ্ছে, অথচ শিমুল কিছুই করতে পারছে না। কিভাবে কেটেছে এটা বুঝতে একটুও কষ্ট হয় না। ওনারা কি আদৌ বাবা মা এভাবে কেউ মারে? তাদের উপর শিমুলের খুব রাগ হয়। রাগ হয় নিজের উপরে। শিমুল তার মা রাবিয়াকে ডাকে। তিনি আসলে ওনার কোলে মাথা রেখে শুয়ে বলে, মা তুমিও কি আমার পছন্দের বিপক্ষে? ছেলের ব্যথা তোর মুখটা দেখে রাবিয়ার ভালো লাগে না। তোর পছন্দই আমার পছন্দ। আমার ক্ষমতা থাকলে আজকে তোকে বিয়ে করে দিতাম। মায়ের কথা শুনে শিমুলের ভালো লাগে। একটা মানুষ তো আছে যে কিনা শিমুলের পছন্দের পক্ষে। আব্বাকে একটু বোঝাও না মা, ওরা না হয় একটু কম বড় লোক, তাতে কি? আমি তো বউ আনবো, শ্বশুর বাড়ির বড় লোকই দিয়ে কি করব? রাবিয়া দীর্ঘশ্বাস ফেলে। এই বাড়ির লোকেরা যে চায় ক্ষমতা আর পয়সা, কিন্তু তারপরেও ছেলেকে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা বলবো। সারা দিন শিমুল তার আব্বার অপেক্ষা করে। চেয়ারম্যান হয়েছে বিধায় এমপি সাহেবের সাথে দেখা করতে গেছে। গভীর রাতে বাড়ি আসে। খাওয়া দাওয়ার পরে শিমুল ওনার রুমে যায়। রাবিয়া বিছানা ঠিক করছেন, শওকত হাওলাদার টিভি ছেড়ে খবর দেখছে। শিমুল পাশে দাঁড়িয়ে বলে, আব্বা। শওকত হাওলাদার টিভির দিকে তাকিয়ে বলে, তুমি কি আবার আগের কথাগুলোই বলতে এসেছো শিমুল? শিমুল বলে, আমি জলদি বিয়ে করতে চাই। শওকত বলে, মেয়ে ঠিক করে ফেলেছি। আমি পুষ্পকে বিয়ে করব। শওকত হাওলাদার ঠান্ডা চোখে তাকায়। পুষ্পকে বিয়ে করলে হোটেলে ফ্রি ভাত খেতে পারবে, এর বেশি কিছু না। আর যে মেয়ে ঠিক করেছি তাকে বিয়ে করলে তোমার ক্ষমতা বাড়বে। শিমুল রেগে যায়। তাকে কিনা ক্ষমতার লোক দেখায়। আমার পুষ্প হলেই চলবে, ক্ষমতা লাগবে না। শওকত ছেলের নির্লজ্জতা দেখে অবাক হয়। এমপির সাথে সম্পর্ক করার এত বড় সুযোগ হাতছাড়া করা বোকামি। কিন্তু ছেলের কথা শুনে তার চোয়াল শক্ত হয়ে আসে। আমি যেখানে বলবো সেখানেই বিয়ে হবে। রাত হয়েছে, ঘুমাতে যাও। শিমুল যায় না, ঘাট তাড়া করে দাঁড়িয়ে থাকে। রাবিয়া এগিয়ে আসে, স্বামীর পাশে দাঁড়িয়ে নিচু স্বরে বলল, শিমুলের বাবা যখন এত পছন্দ, তাহলে একটু ভেবে দেখেন না, সংসার তো ওই করবে। রাবিয়ার কথা শুনলে শওকত হাওলাদারের মেজাজ তত্তরিয়ে বাড়ে। রাবিয়ার দিকে তাকিয়ে ঠাস করে এক চর বসিয়ে দেয়, যেন শিমুলের রাগ রাবিয়ার উপর ছাড়ে। রাবিয়া গালে হাত দিয়ে ছলছল চোখে তাকিয়ে থাকে। শওকত হাওলাদার শাঁসিয়ে বলে, ছেলেকে একদম লাই দিবি না। যদি লাই দিয়েছিস তাহলে 3 কথা শুনবি, মনে থাকে যেন। শিমুল চিবিয়ে চিবিয়ে বলে, আব্বা, আপনি আমার মাকে মারলেন কেন? খবরদার মায়ের গায়ে হাত তুলবেন না। শওকত বলেন, কি করবি হাত তুললে? তো রুমে যা, আর ছোট লোকের ভূত মাথা থেকে নামা। রাবিয়া ছেলের রাগী চেহারার দিকে তাকিয়ে ঠেলে শিমুলকে বের করে দেয়। শিমুল রুমে এসে বসে। রাগে তার হাত কাঁপছে, কাপা কাপা হাতে সিগারেট ধরায়। সারা রাত ঘুমাতে পারে না। তার পুষ্প ভালো নেই, প্রতিনিয়ত কষ্টে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে। এই কষ্ট পাওয়ার মূলে আছে শিমুল, অথচ শিমুল কিছু করতে পারছে না। একবার ভাবে পুষ্পর সাথে দেখা করতে যাবে, কিন্তু পুষ্পর বাবা মা দেখলে যদি আবার মারে। ইচ্ছেটা বহু কষ্টে ধামাচাপা দিয়ে চুপচাপ বিছানায় বসে থাকে। পুষ্পের আব্বা পুষ্পকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। একটা সেলাই লেগেছে। মিজান শেখের বুঝতে দেরি লাগেনি এটা যে রোকসানার আঘাতের কারণেই কেটেছে। পুষ্পর নীরবতা আর রোকসানার আঁচলে বারবার চোখ মুছে যাচ্ছে। মিজান শেখ আর কিছু বলে না। পুষ্প যে শিমুলকে ভুলতে পারেনি এটা তিনি বোঝে, কিন্তু কিছু বলে না। লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। পুষ্পর সাথে রোকসানা কথা বন্ধ করে দিয়েছে, কিন্তু নিজে নিজেই খুঁচিয়ে খুঁচিয়ে এটা সেটা বলছে। এই কথাগুলো শুনতে পুষ্পর খুব রাগ লাগে। সারাদিন পুষ্পকে খেতেও বলে না। পুষ্পর কান্না পায়, সারাদিন কিছুই খায়নি। রাতে ঘুমানোর সময় হঠাৎ করে তার ইচ্ছা করছে মরে যেতে। শিমুলকে না পাওয়ার দুঃখ, বাবা মায়ের হাক আর মিশ্রিত নিঃশ্বাসের শব্দ তাকে পোড়ায়। এখন মনে হয় যে সে মরে গেলেই সব শান্ত হয়ে যাবে। সিলিং ফ্যানের দিকে এক মনে তাকিয়ে ভাবে কিভাবে ওড়না ঝোলালে ভালো হবে। খাটে চেয়ার রেখে ফ্যান নাগাল পাওয়া যাবে কিনা। চেয়ারম্যান বাড়িতে ছোট্টবেলা থেকেই ফুলি কাজ করে। ছোট থেকে এখন বড় হয়েছে, 15 বছরের মেয়ে। সকাল সকাল গোসল করে টোটাল লাল লিপস্টিক দিয়ে হাসি হাসি মুখে ড্রয়িং রুমের ফার্নিচার মুছে যাচ্ছে। শিমুল রুম থেকে বেরিয়ে ফুলিকে দেখে বিরক্তিতে চোখ বাঁকায়। ফুলি সর, আর সকাল সকাল সংসে যেছিস কেন? ফুলি শিমুলকে দেখে খুশিতে ঝুমঝুম করে বলে, আরে ভাইজান, আপনি এই পুরান ট্রাউজার পইরা হাঁটেন কেন?
বউ আইতাছে, নতুন কাপড় পরেন গিয়া যান। বউ মানে? আব্বা কি পুষ্পকে মেনে নিয়েছে? কার বউ? ফুলি যেন অবাক হয়, মাথায় হাত দিয়া বলে, আল্লাহ গো, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আপনার বউ এমপি সাহেবের ভাগ্নির লগে বিয়া ঠিক হইতাছে, জানেন না নাকি? আজকে ওনারা আসবো, বউ নাকি আইবো। বিয়ার আগে জামাইয়ের বাড়িতে আইতাছে, বেরির শরম নাই। ফুলি আরো অনেক কিছুই বলে, কিন্তু শিমুলের কানে যায় না। দ্রুত পায়ে রান্না করে মায়ের কাছে যায়। হরেক রকমের রান্নার ঘ্রাণ ঘর মোমো করছে। রাবিয়া ছেলেকে দেখেই বুঝে ফেলে, শিমুলের হাত ধরে টেনে দূরে গিয়ে দাঁড়ায়। শিমুল বলে, এইসব কি শুনি মা? আমি কিন্তু আগুন লাগিয়ে দেব। রাবিয়ার চোখের পানি টলটল করে। ছেলেকে এমন ভাবে দেখতে খারাপ লাগে, কিন্তু তিনি যে অসহায়। শিমুলের দিকে তাকিয়ে বলে, আব্বা আজকে চুপ করে থাক, তুই উল্টো পাল্টা কিছু করলে তোর আব্বা আমাদেরকে তালাক দিয়ে দেবে। শিমুল স্তব্ধ হয়ে যায়। তার আব্বা জানে তার মা তার দুর্বল জায়গা, তাই রাবিয়াকে হাতিয়ার বানিয়েছে। মায়ের অসহায়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে গেলে রাবিয়া বলে,